আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। প্রতিশ্রুতি আর কর্মপরিকল্পনা নিয়ে শেষ মুহূর্তে প্রচারে ডাকসু নির্বাচনের প্রার্থীরা, শিক্ষার্থীদের কল্যাণে শপথ পাঠ সহ নানান কর্মসূচি। টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ভাঙচুর, বাসাইলে মুক্তিযোদ্ধা ও ছাত্র সমাজের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে ১৪৪ ধারা জারি। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ, ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক অবরোধ ও বাগেরহাটে সংবাদ সম্মেলন। লেখক, গবেষক, রাজনীতিক বদরুদ্দিন উমরের মৃত্যু, শোষণহীন সমাজ গঠনে আজীবন সংগ্রামের প্রতি সর্বস্তরে শ্রদ্ধা নিবেদন সোমবার। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মাদারীপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ প্রতিবেশী টেকসই উন্নয়নে সহায়ক হবে আশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রচারের শেষ দিন আজ। নানান প্রতিশ্রুতি আর কর্মপরিকল্পনা নিয়ে শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। শিক্ষার্থীদের কল্যাণে শপথ পাঠ সহ নানান কর্মসূচি চলছে ক্যাম্পাসে। এ নিয়ে জানতে লায়লা নওশিনের সাথে যোগাযোগ করছি। নওশিন, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছেন, তো ডাকসু নির্বাচনের প্রচারের এখনকার কেমন অবস্থা আমাদেরকে জানাবেন। রিদিতা যেমন বলছিলেন যে আজকে দুপুরে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা, হল সংসদ এবং ডাকসুর প্রার্থীরা কিন্তু শপথ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন করে বিনির্মাণের, এবং শপথের পরেই কিন্তু প্রার্থীরা বিভিন্ন জায়গায় তারা প্রচারণা চালাচ্ছেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন স্থানে। আমরা এর ছাত্রদলের যে প্রার্থীরা, তার পাশাপাশি ছাত্র শিবিরের প্রার্থীরা এবং অন্যান্য যে স্বতন্ত্র সকল প্রার্থী, তারাও কিন্তু প্রচারণা চালাচ্ছে এবং তারা বলছেন যে এর আগে আজকে যেহেতু শেষ দিনের প্রচারণা, ছাত্র দলের প্রার্থীরা তারা বলেছেন শেষ দিনের প্রচারণা তারা আর আজকে কোনো অভিযোগ রাখতে চান না। আজকে কেবলই শিক্ষার্থীদের কাছে তাদের যে ভোটের যে প্রার্থনা, সেই ভোটের প্রার্থনাটা করার জন্যই আসলে দাঁড়ে দাঁড়ে তারা আজকে যাচ্ছেন। এবং এর ছাত্র শিবিরের যে সমর্থিত প্রার্থী সাদিক কায়েমের সাথে আমাদের কথা হয়েছে। সাদিক জানিয়েছিলেন যে এর আগেও বেশ কিছু অভিযোগ তারা জানিয়েছিলেন নির্বাচন কমিশনে, সেই সব অভিযোগগুলো আমলে না নেওয়ার কথা তারা বলেছেন। এজন্য তারা এখনও নির্বাচন কমিশনের সচেতন নিয়ে তারা দ্বিধান্বিত, এমন কথা তারা বলেছেন। সেই সাথে ছাত্রদলের যে শপথ পাঠ করেছে দুপুরে, সেই শপথে কিন্তু তারা বলেছেন যে রাষ্ট্রের প্রয়োজনে, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় রাজপথে ছিল, তারা আগামীতেও রাজপথে থাকবে, সেই শপথ তারা নিয়েছে। নারীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাসের প্রতিশ্রুতির কথা তারা জানিয়েছে। সেই সাথে যে দলই ক্ষমতায় থাকুক না কেন, প্রত্যেক বিপরীত যে দলগুলো আছে, প্রতিপক্ষ শক্তির সাথে সবসময় সম্মানজনক একটা সম্পর্ক বজায় রাখার কথাও কিন্তু শপথে ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে তারা শপথে তারা জানিয়েছে। এবং আজকে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে তাদের আজকে শপথ শুরু হয়েছিল। আজকে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। তারা 10 দফা পর্যবেক্ষণ ও দাবি তারা নির্বাচন কমিশনকে জানিয়েছে। বিকেলে আরও তাদের সংবাদ সম্মেলন আছে। 9 সেপ্টেম্বর ডাকসুর নির্বাচনকে ঘিরে তারা বিভিন্ন পর্যবেক্ষণ, বিভিন্ন দাবি দেওয়াও কিন্তু এখনও তুলে ধরছে। শিক্ষার্থীরা এর আগে তারা বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 40,000 শিক্ষার্থী, এই 40,000 শিক্ষার্থী কীভাবে 8টি কেন্দ্রে ভোট দেবে সেটা নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করেছিল এর আগে শিক্ষার্থীরা। সেই সংশয় থেকে নির্বাচন কমিশন কেন্দ্রের সংখ্যা না বাড়ালেও কিন্তু আর 8টি কেন্দ্রে বুথের সংখ্যা তারা প্রায় 800 বুথের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এবং তারা বলেছেন বিকেল 4টা পর্যন্ত ভোট দিলে তারা সকল শিক্ষার্থীরাই ভোট দিতে পারবে, সকল ভোটারই ভোট দিতে পারবে, এমনটা কিন্তু নির্বাচন কমিশন থেকে জানিয়েছে। এবং আগামীকালও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ মানুষ কিন্তু আগামীকাল প্রবেশ করতে পারবে না নির্বাচনের একদিন আগে। এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি যাতে স্থির থাকে এই নিশ্চয়তার জন্য কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। রিদিতা, ধন্যবাদ আপনাকে।
টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের বাসায় সোনার বাংলায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১টার দিকে হামলা চালানো হয়। বাসার কেয়ারটেকার জানান, রাতে কাদের সিদ্দিকী দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে এবং মই দিয়ে বাসার গেট টপকে ভেতরে প্রবেশ করে দুটি গাড়ি ভাঙচুর করে। সে সময় আশপাশের মানুষ এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। টাঙ্গাইল থানার ওসি তানভীর আহমেদ জানিয়েছেন, পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে। শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তাদের হাতে 3টা অস্ত্র ছিল, এতটুকু চাইনিজ কুড়াল ছিল আর 2টা চাপাটি ছিল। পরে ওইটা দেখে আমরা যখন হইলো যে ডাকাডাকি ভাঙছি, তখন ওই 3টা ছেলে উপরটা বাইরে আসছে। বড় বড় লোকা লাড়ি মাড়ি আইসা হঠাৎ করে আইসাই লোকে চকুতে উঠাই গাড়ি ভাঙা শুরু করে দিছে। হঠাৎ করে এসে পেট্রোল নিয়ে এসে আগুন ধরে দিব বাসার ভিতরে। রাজবাড়ীতে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা ও পরবর্তী ঘটনা তদন্তে দোষী প্রমাণের আগে কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বলেছেন, ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের আইজি বাহরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী বক্তৃতা করেন। জনগণের স্বার্থে কাজ করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপদেষ্টা। রাজবাড়ী ঘটনাগুলি আমরা তদন্ত করে দেখছি, বাট এটা যারা করছে তাদের কিন্তু আমরা অলরেডি কয়েকজন যে আইনের 5 জনের আইনের আওতায় নিয়ে আসছি এবং তাদের জিজ্ঞাসাবাদের পরে আমরা হয়তো পুরো ঘটনাগুলি আরও জানতে পারব। কাদের নেগলিজেন্সি হয়েছে ওইটা তো তদন্তের পরে প্রমাণিত হবে। আমি তো আগে তো যদি সবাই সরাই দেয় তো আমি তদন্তের কোনো ইম্পর্টেন্স দিলাম না। তদন্তের পরে কে দোষী কে নির্দোষী প্রমাণিত হবে। যদি কেউ দোষী প্রমাণিত হয় তার এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে, আর যে যদি নির্দোষ হয় তো তার এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হবে না। এখন তদন্ত না করে আমি কিভাবে বলবো যে সেই দোষী? টাঙ্গাইলের বাসাইলে আজ বিকেলে একই স্থানে মুক্তিযোদ্ধা সমাবেশ ও ছাত্র সমাজের সমাবেশ আহ্বান করা 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার রাত 9টার দিকে আদেশ জারি করা হয়। বাসাইল উপজেলায় সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 144 ধারা বলবৎ থাকবে। বিকেল 3টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা সমাবেশে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমকে প্রধান অতিথি করা হয়েছিল। এই সমাবেশের জন্য 1 সেপ্টেম্বর ইউনো বরাবর মুক্তিযুদ্ধকালীন কাদেরিয়া বাহিনী কোম্পানি কমান্ডার কাজী আশরাফ ওরফে হুমায়ুন বাঙাল লিখিতভাবে অনুমতি চেয়ে আবেদন করেন। অপরদিকে ছাত্র সমাজের ব্যানারে একই স্থানে একই সময় সমাবেশের অনুমতি চেয়ে 5 সেপ্টেম্বর লিখিত আবেদন করেন ছাত্র নেতৃবৃন্দের পক্ষে রনি মিয়াম। একই তারিখ ও একই সময় দুই পক্ষ সমাবেশ করলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় 144 ধারা জারি করা হয়েছে বলে ইউএনওর সই করা আদেশে জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়া ও বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। ব্রাহ্মণবাড়িয়া 3 সদর ও বিজয়নগর আসনের বুদ্ধস্তি ও চান্দুয়া ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আসনের সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশন গত 4 সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে। এই সিদ্ধান্তের প্রতিবাদে বেলা 11টার দিকে বিজয়নগরের চান্দুয়া এলাকায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে 2 ইউনিয়নের মানুষ। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে 10 থেকে 12 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বাগেরহাটের 4টি আসন বহালের দাবিতে আগামীকাল থেকে 3 দিন সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকালে বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি জানান কমিটির নেতারা। সংবাদ সম্মেলনে ছিলেন কমিটির যুগ্ম আহ্বায়ক এম এ সালান, জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা রেজাউল করিম, বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান ও সর্বদলীয় কমিটির শীর্ষ নেতারা। ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট করা নিয়ে চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে স্থানীয় সুন্নি জনতার দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার রাত 10টা থেকে আজ বিকেল 3টা পর্যন্ত 144 ধারা জারি করেছে প্রশাসন। ভিডিও পোস্ট করা যুবককে আটক করেছে পুলিশ। এই সুন্নি সমর্থক হাটহাজারী বড় মাদ্রাসা নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। সারাদিন দুপক্ষের মধ্যে উত্তেজনার পর রাতে চট্টগ্রাম শহর থেকে মিলাদুন নবীর জুলুস শেষ করে ফেরার পথে
দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সময় চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি সড়ক অবরোধ ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। দুপক্ষের সংঘর্ষ থামাতে মধ্যরাতে সেনাবাহিনী মোতায়েন করা হয়। এলাকাবাসী ও মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথা বলে পরিস্থিতি কিছুটা শান্ত করেছে সেনাবাহিনী। আহতদের হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোলা সদর উপজেলা জামে মসজিদের ইমাম এবং খতিব এবং ভোলা দারুল হাদিস কামাল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আমিনুল হক নোমানীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানিয়েছেন, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে ভোলা শহরের চরনুয়াবদ এলাকায় দুর্বৃত্তরা মাওলানা আমিনুল হকের বাসায় ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্বজন ও প্রতিবেশীরা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমিনুল হক নোমানী ইসলামী ঐক্য আন্দোলন ভোলা জেলার সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ভোলা জেলার সহ সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। আমিনুল হক নোমানী হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। সদর মডেল থানার ওসি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লেখক, গবেষক, রাজনীতিক বদরউদ্দিন উমর মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 94 বছর। সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান গুণী এই ব্যক্তিত্ব। দেশে বামপন্থী রাজনীতির প্রসারে ছাত্রজীবন থেকে সোচ্চার ছিলেন বদরউদ্দিন উমর। জীবনের শেষ দিন পর্যন্ত লালন করেছেন শোষণহীন সমাজ গড়ার স্বপ্ন। এই আমৃত্যু বিপ্লবীর কথা জানাচ্ছেন সুলতানা হিমু। বাংলাদেশের রাজনীতিতে আপোষহীনতার প্রতীক লেখক, গবেষক বদরউদ্দিন উমর। দেশে বাম রাজনীতির অন্যতম দীক্ষাগুরু হিসেবে সমধিক পরিচিত তিনি। 1931 সালের 20 ডিসেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান শহরে জন্মেছিলেন গুণী এই ব্যক্তিত্ব। তার পিতা আবুল হাশিম ভারতীয় উপমহাদেশের অন্যতম খ্যাতনামা রাজনীতিক ছিলেন। পিতার সাহচর্যে, জ্ঞানে গুণে সুবিস্তৃত পরিবারের প্রভাবে তিনি হয়ে উঠেছিলেন মেধা, মনন ও প্রজ্ঞা সমৃদ্ধ রাজনীতি চর্চার মানুষ। পিতার সঙ্গেই যোগ দিয়েছিলেন 52 ভাষা আন্দোলনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করেন বদরউদ্দিন উমর। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন তিনি। বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী ছিলেন। একসময় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতে ছিলেন বদরউদ্দিন উমর। 2003 সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন গড়ে সভাপতির দায়িত্ব নেন। আর এভাবেই সংগ্রামী মূল্যবোধের চেতনায় অনন্য বাংলাদেশের একজন শক্তিশালী কমিউনিস্ট নেতা হয়ে ওঠেন বদরউদ্দিন উমর। দীর্ঘজীবনে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই অসংখ্য গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন বদরউদ্দিন উমর। রাজনীতিতে অবদানস্বরূপ 2025 সালে তিনি দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। তবে তা গ্রহণে অস্বীকৃতি জানান বদরউদ্দিন উমর। সবসময় স্রোতের বিপরীতেই থেকেছেন বদরউদ্দিন উমর। এই বিশেষত্ব তাকে যেমন করেছে অনন্য, তেমনি পেয়েছেন ভিন্ন ধারার রাজনীতিকের মর্যাদা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। 2024 সালের 5ই আগস্ট চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ কয়েকজনের ফাঁসির দাবি জানিয়েছেন গণ অভ্যুত্থানে নিহত আনাসের মা সঞ্জিতা খান দীপ্তি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় পুলিশের গুলিতে ছেলে নিহত হবার ঘটনা বর্ণনা করেন তিনি। মারা যাওয়ার আগে ছেলের লিখে যাওয়া চিঠির কথা উল্লেখ করেন আনাসের মা। পরে তাকে জেরা করেন আসামের পক্ষের আইনজীবীরা। মামলায় গ্রেফতার 4 আসামি পুলিশের পরিদর্শক আরশাদ, কনস্টেবল সুজন, এমাজ হোসেন ও ইমনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের মামলায়ও সাক্ষ্য গ্রহণ হয়েছে ট্রাইব্যুনাল 2-এ। এনটিভির সিনিয়র করেসপন্ডেন্টকে জেরা করা হচ্ছে। আবু সাইদের মামলায় গ্রেফতার 6 আসামিকেও ট্রাইব্যুনাল নেওয়া হয়েছে। এদিকে প্রসিকিউশন জানিয়েছে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় মারা যাওয়ার আগ পর্যন্ত তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়ে গেছেন রাজনীতিক বদরউদ্দিন উমর। তার জবানবন্দি আইন অনুযায়ী সাক্ষ্য হিসেবে গ্রহণের সুযোগ রয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে কমিটি করা হয়েছে। উপদেষ্টা পরিষদের পরবর্তী সভায় কমিশনের প্রস্তাব তুলে ধরা হবে। রাজধানীতে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, সরকার গণমাধ্যমে বিবর্তন দেখতে চায়। সে সময় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির প্রতিনিধিরা ছিলেন।
সরকার অনেক কিছুই করে দিতে হবে, সেটা টেকাবার দায়িত্ব কিন্তু তখন আপনাদের থাকবে। সেই জন্য মডেল নিয়ে আমাদের কথা বলতে হবে যে আমরা কোন মডেলটা ফলো করতে চাই। আমরা যখন স্বৈরাচারের পতনের পরে গণতন্ত্রের উত্তরণের পথে আছি এবং ওই রাস্তায় দাঁড়িয়ে আছে অন্তর্বর্তী সরকার, যে হাজারো চ্যালেঞ্জ হাজারো প্রত্যাশার মুখে আছে, তাকে একটা মডেল দিয়ে সাহায্য করতে হবে। সবুজে সাজে বাংলাদেশ স্লোগানে সমৃদ্ধ প্রকৃতি গড়তে মাদারীপুরে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় সবুজ প্রকৃতি গড়ার কর্মসূচিতে যুক্ত হয়েছেন তরুণ প্রজন্ম সহ সর্বস্তরের মানুষ। এমন উদ্যোগ পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে সহায়ক হবে বলছেন পরিবেশবাদীরা। রাহাত হোসেনের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নদীমাতৃক বাংলাদেশের দক্ষিণের দ্বার হিসেবে পরিচিত মাদারীপুর, পদ্মা, আড়িয়ালখা ও কুমার নদী বিধৌত এই জেলার পরিবেশ প্রতিবেশের পুনরুদ্ধারে বাংলালিংকের সহযোগিতায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষ বিতরণ ও রোপণ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে মাদারীপুর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে আমরা ঝড় ঝঞ্ঝার যে একটা বড় সমস্যায় পড়ি, সেটা হলো বজ্রপাত। এই বজ্রপাতকে যদি কমাতে চাই তাহলে কিন্তু আমাদের বড় বৃক্ষ লাগাতে হবে, যেমন তাল গাছ, বৌদ্ধ নারকেল গাছ। এই বৃক্ষ যখন বড় হয়ে যাবে, অনেক বড়, সেই বৃক্ষ কিন্তু এই বজ্রপাতকে টেনে নেয় এবং আর্থিংয়ের কাজ করে এই বড় গাছগুলো। আসুন বাংলাদেশটাকে আমরা সবুজে ছেয়ে ফেলি বৃক্ষরোপণের মাধ্যমে। সবুজায়নের এই উৎসবে শিক্ষার্থী ও শ্রমজীবীদের উচ্ছ্বাসী অংশগ্রহণ। এই ধরনের একটা অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে অনেকটাই ভালো মনে করছি। সুন্দর অর্গানাইজ করেছে যে আমি আসলেই খুব নিজে আনন্দিত। সবুজ শ্যামল পৃথিবী এবং জীবন রক্ষার্থে যে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে, এটির গুরুত্ব অপরিসীম। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। বৃক্ষরোপণ আন্দোলনের সাথে শরীক হয়ে দেশব্যাপী একটা আন্দোলনে আমরা রূপান্তরিত করতে পারি, নিশ্চয়ই আমরা আমাদের দেশটাকে ফুলে ফলে গাছে বৃক্ষে ঘুরিয়ে দিতে পারবো। বৈশ্বিক তাপমাত্রা এবং জলবায়ু এবং আবহাওয়ার যে পরিবর্তন, সেটা থেকে দীর্ঘমেয়াদে রেহাই পেতে হলে এই বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জাতীয় টেকসই অভিযাত্রা নিশ্চিতে শুধু বৃক্ষরোপণ আর পরিচর্যায় নয়, প্রয়োজন পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচারের সার্বজনীন চর্চা। আফরোজা হাসি, চ্যানেল আই। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। এশিয়া কাপ খেলতে দুভাগে সংযুক্ত আমিরাতের পথে বাংলাদেশ ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে টাইগাররা।